হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসওয়াই বাংলা। আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা সোশ্যাল সাইকোলজির একটা টপিক ছিল, যেটা কনফর্মিটি। তার কন্টিনিউয়ামেরই আজকের এই ভিডিওটা। তো প্রথমেই আমি বলে দিই যে সোশ্যাল ইনফ্লুয়েন্স যেটা রয়েছে, মানে সোশ্যালি আমরা কিভাবে ইনফ্লুয়েন্স হই মানুষের দ্বারা, সেই জিনিসটাকে আমরা ব্রডলি কয়েকটা ভাগে ভাগ করে থাকি। কনফর্মিটি একটা ভাগ হয়ে গেল, কমপ্লায়েন্স একটা ভাগ, আর ওবেডিয়েন্স আর একটা পার্ট রয়েছে। তাহলে আজকের ভিডিওটা শুরু করি কমপ্লায়েন্স দিয়ে। কনফর্মিটির ক্ষেত্রে আমরা কোনো কাজ করতে বাধ্য হই বা করি সেই কাজটা, কিন্তু তার পিছনে কোনো রকম কমান্ড থাকে না বা কোনো রিকোয়েস্ট থাকে না। আমরা সেটা করি কারণ আমরা একটা সোশ্যাল নর্ম ফলো করতে চাই, যাতে যে সোসাইটিতে আমরা আছি সেই সোসাইটি আমাদের অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আমাদের রিজেক্ট না করে। কিন্তু কমপ্লায়েন্স এর ক্ষেত্রে আমরা কোনো কাজ করতে বাধ্য হই কারণ সামনে থেকে কেউ এসে সেটা করতে রিকোয়েস্ট করে। এখানেও কিন্তু মাথায় রাখবে, কেউ আমাদের বাধ্য করছে না। সেটাকেই আমি সিম্পল ভাবে লিখেছি যে সেইং ইয়েস টু আ রিকোয়েস্ট, মানে কোনো কাজ করতে আমরা বাধ্য হচ্ছি কার পরিপ্রেক্ষিতে? রিকোয়েস্ট, সামনে থেকে কেউ এসে রিকোয়েস্ট করছে, তার ফলস্বরূপ আমরা সেই কাজটা করছি, ইভেন তো আমরা সেটা করতে চাইছি না। আর যেটা বললাম যে কোনো রকম পাওয়ার প্রয়োগ করে কাজটা আমাদের করতে বাধ্য করা হচ্ছে না। এতটুকু ক্লিয়ার হয়েছে? এর মাঝে আমি বলে রাখি, তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেখানে কমপ্লায়েন্স বা এগুলো যদি তোমরা লিখতে চাও, যদি পুরোটা কমপ্লায়েন্স লিখতে চাও 2 মার্কস এর ক্ষেত্রে, তুমি এটা যা পিপিটি আমি বানিয়েছি সেটাও তুমি লিখে আসতে পারো। কনফিডেন্টলি লিখবে, কারণ এটাতেও কিন্তু নাম্বার তুমি ভালো পাবে। কেন বলছি? কারণ অনেক ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা ভাবে যে বইয়ের যে ল্যাঙ্গুয়েজ আছে, যে কঠিন ভাষায় বইয়েতে লেখা, সেরকম ভাবে গুছিয়ে না লিখলে আমি নাম্বার পাবো না। ফলে তারা সহজ ভাষায় লিখতেও চায় না। তো তাই আমি বলবো, তোমাদের যদি কোথাও অসুবিধে হয় বইয়ের ল্যাঙ্গুয়েজ বুঝতে, আমার পিপিটি যেভাবে রেডি করা তোমরা সেটাই পরীক্ষার হলে কোয়েশ্চেন এলে লিখে দিতে পারো। কোনো অসুবিধা হবে না, এতেও মার্কস পাবে। এক্সামিনার বুঝবে যে তুমি জিনিসটা বুঝে তারপরে লিখেছো, নিজের ভাষায় লিখেছো, সহজ করে লিখেছো। ওকে, সো ব্যাক টু দ্য স্টাডি। কমপ্লায়েন্স মানে হচ্ছে কোনো জিনিসে আমরা ইয়েস করছি, আর সেটা ইয়েস করার পিছনে কেউ আমাকে রিকোয়েস্ট করছে, তাই আমি ইয়েস করছি। এই কমপ্লায়েন্স টেকনিক গুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে ইউজ হয়। এর মধ্যে 6টা প্রিন্সিপাল রয়েছে, যেটা দিয়েছেন রবার্ট চিলড্রেনি। প্রথম রয়েছে রেসিপ্রসিটি। এটাকে আমরা বলতে পারি গিভ টু গেট, মানে কারোর থেকে কোনো ফেভার পাওয়ার জন্য আগে তাকে আমরা কোনো রকম ভাবে সাহায্য করছি। ফলে তার মধ্যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে যে এই মানুষটা আমাকে সাহায্য করলো, তাই সে যখন আমার থেকে কোনো রকম হেল্প চাইছে, কোনো ছোটখাটো রিকোয়েস্ট নিয়ে আসছে, সেখানে আমরা হ্যাঁ করে দিচ্ছি। যদিও অনেক সময় হয়তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, বাট দিস ইজ হোয়াট উই ডু। বাট আমরা করছি। লাইক খুব সিম্পল এক্সাম্পল যদি দেখো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ হয়তো একজন, যে তোমার কোনো একটা সময়ে তোমার হয়তো কিছু টাকার প্রয়োজন হয়েছে, খুব অল্প পরিমাণে হলেও, তো সে তোমাকে হেল্প করেছে। তুমি যখন অন্য কারোর থেকে হেল্প পাওনি, সে তোমাকে হেল্প করেছে। ফলে তোমার মধ্যে একটা জিনিস কাজ করবে, যেটা কিভাবে এই ফেভারটা রিটার্ন করা যায়। তাই পরবর্তী সময়ে সে যখন কোনো রকম অসুবিধায় পড়বে, তো তোমার মধ্যে এটা থাকবে যে আমি তাকে হেল্প করি কারণ সে আমাকে হেল্প করেছে। সো দ্যাট ইজ রেসিপ্রসিটি। খুব সিম্পল। কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। আগের এক্সাম্পলটা দিয়ে যদি বলি, তাহলে তোমার যে বন্ধুটা তোমার প্রতি ফেভার করেছিল, তাকে তুমি কোনোভাবে ফেভারটা রিটার্ন করেছো, তোমার মনে হয়েছে যে আমি রিটার্ন করেছি, তারপরেও একদিন হয়তো তার অসুবিধে হলো, সে তোমার থেকে আবার কোনো রকম ভাবে সাহায্য চাইলো। এবার দেখো, তুমি আগে তাকে হেল্প করেছো,
রাইট? তোমার মধ্যে একটা থিংকিং থাকবে যে যেহেতু আগে আমি হেল্প করেছি এখন না বলবো, কনসিস্টেন্ট তুমি আগে ভালো কাজ করেছো এখনো ভালো কাজ করবে। এখন যদি না করে দাও তোমার সেই ইমেজটা যেটা ক্রিয়েট হয়েছে যে এই মানুষটা তো আমাকে হেল্প করেছে অসুবিধার সময়, তো এই ইমেজটা যেটা ক্রিয়েট হয়েছে এটা তো নষ্ট হয়ে যাবে। ফলে আমরা পাস্টের যে বিহেভিয়ারটা আছে তার রেসপেক্টে সেই কাজটা কন্টিনিউ করি। ঠিক আছে? এরকম নানান রকম তুমি এক্সাম্পল সাজাতে পারবে, তোমার চারপাশে প্রচুর এরকম এক্সাম্পল রয়েছে। পরীক্ষায় যখন লিখবে তখন নিজের মতো করে এক্সাম্পল দিও, নিজে যেগুলো চারপাশে অবজার্ভ করো। মেন ব্যাপারটা হলো জিনিসটা পুরোটা বোঝা। তুমি যদি একবার বুঝে যাও তাহলে এক্সাম্পল লিখতে বা কোনো ক্ষেত্রে দুটো লাইন এক্সট্রা লিখতে তোমার কোনো অসুবিধা হবে না। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো কনসেপ্ট ক্লিয়ার করা একেবারে মাস্ট। তার উপর বেস করেও হয়তো কোনো এক্সাম্পল তুলে দিল, জিজ্ঞাসা করলো যে এটা কমপ্লায়েন্স এর কোন টেকনিক। এবার দেখো, সোশ্যাল প্রুফ। আমরা কম বেশি সবাই অনলাইন শপিং করি। ধরো তুমি কোনো একটা জিনিস কিনতে যাচ্ছ, ফর অ্যান এক্সাম্পল ফেস ওয়াশ। ওকে, ফেস ওয়াশ সবাই ইউজ করে। ধরো তুমি একটা ফেস ওয়াশ কিনতে যাচ্ছ, তো তুমি যখন অনলাইন ওয়েবসাইটে গেলে তখন দেখছো যে পার্টিকুলার একটা ফেস ওয়াশে বেস্ট সেলার রয়েছে, রিভিউ ভালো রয়েছে, আর সেটা কোনো রকম ভাবে তোমার যে রিকোয়ারমেন্ট সেটা ম্যাচ করে যাচ্ছে। ফলে মোস্ট প্রবাবলি তুমি কিন্তু ওই বেস্ট সেলিং আইটেমটাই কিনবে, রাদার দেন তুমি একটু রিসার্চ করবে যেগুলোতে রিভিউ সেরকম নেই কিন্তু পার্টিকুলার কনসার্ন রয়েছে, 1 মাস পর গিয়ে কিনবে। তো এতটা টাইম বা এতটা এফোর্ট তুমি হয়তো দেবে না সেক্ষেত্রে। আর এটা কোয়াইট নর্মাল। তো এই জিনিসটাকেই আমরা বলছি সোশ্যাল প্রুফ। কোনো আনফ্যামিলিয়ার সিচুয়েশনে পড়লেও মানুষ তাই করে, যেটা তার চারপাশের মানুষ করছে সেটাকেই ফলো করার চেষ্টা করে। ক্লিয়ার? লাইকিং। লাইকিং তো সেই জিনিসটাই, আমরা তাদেরকে হেল্প করতে পছন্দ করি যারা আমাদের ক্লোজ হয় বা আমাদের বন্ধু বান্ধব হয়। অথরিটি, আমরা জেনারেলি তাদেরকে ফলো করি যারা এক্সপার্ট। তোমার যদি শরীর অসুস্থ থাকে তুমি টিচারের কথা শুনবে নাকি ডাক্তারের পরামর্শ নেবে? অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নেবে। পড়াতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে তুমি টিচারের কথা শুনবে না ডাক্তারের কথা শুনবে? অবভিয়াসলি টিচারের। আর লাস্টলি হচ্ছে স্কারসিটি, যেটাকে আমরা ফিয়ার অফ মিসিং আউট বলতে পারি, যেটা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে ভীষণ ভাবে দেখা যায়। ফোমো। ওকে, ইনস্টাগ্রামে কোনো জিনিস পোস্ট করছে সবাই, আমি সেটা করছি না, ফলে ফোমো একটা ক্রিয়েট হয়, নিজের ইচ্ছে না থাকলেও সে সেটা করতে বাধ্য হয়। আমরা যখন দেখি যে কোন একটা প্রোডাক্টে একটা প্রাইসের উপর লেখা রয়েছে অনলি টু প্রোডাক্টস লেফট এট দিস প্রাইস, তখন আমরা সেটা তাড়াতাড়ি কিনে ফেলার চেষ্টা করি যাতে পরবর্তী সময়ে তার দাম না বেড়ে যায় বা জিনিসটা আউট অফ স্টক না হয়ে যায়। এবার দেখো, কমপ্লায়েন্স কিছু ট্যাকটিক্স রয়েছে বা টেকনিক রয়েছে যেগুলো মেনলি সেলস অ্যাডভার্টাইজমেন্ট এগুলোতে খুব পরিমাণে ইউজ হয়। তোমরা অ্যাকচুয়ালি রিলেট করতে পারবে এই জিনিস। ফুড ইন দ্য ডোর টেকনিক, এই নামটা থেকে এই ওয়ার্ডটা থেকেই খানিকটা বোঝা যাচ্ছে দরজায় পা রাখা, ছোট্ট একটা পদক্ষেপ। ঠিক তেমনই ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে কারোর সামনে যাওয়া, আর যখন সে সেই ছোট্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে তার মধ্যে কি কাজ করবে একটু আগে আমরা পড়লাম যে কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। এটার উপর বেস করে যে আমি এর আগে তো অ্যাকসেপ্ট করেছি, এখন যদি না করে দিই কনসিস্টেন্সি দেখাচ্ছে না আমার বিহেভিয়ারে, ফলে সে তারপরে বড় রিকোয়েস্টটাও সম্ভবত অ্যাকসেপ্ট করে নেবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো একজন বাচ্চা তার ক্লাসমেটের থেকে খাতা বড় করলো, কারণ সে হয়তো তার আগের পিরিয়ডটা মিস করেছে, তো সে জাস্ট ওইটুকু যা পড়ানো হয়েছে সেটা কপি করবে বলে খাতাটা বড় করলো। ঠিক আছে, সে গিয়ে বললো যে 10 মিনিট কি তুমি তোমার খাতাটা আমাকে দেবে, আগের পিরিয়ডে যা হয়েছে আমি তাহলে একটু কপি করে নিতাম। সে স্টুডেন্টটা বলবে যে ঠিক আছে, নাও তুমি 10 মিনিট। এবার 10 মিনিট পর ও অ্যাকচুয়ালি যখন খাতাটা আবার ফেরত দিতে গেল তখন বললো যে আচ্ছা আমি এটা একটু রাখলাম, আজকে যাওয়ার আগে আমি তোমাকে এটা দিয়ে যাব, কারণ গতকালের যে পিরিয়ড গুলো হয়েছে সেগুলো একটু তাহলে আমি কপি করে নিই। যার খাতা, সেই স্টুডেন্টটা কি মুখের উপর বলবে না দেবো না? তো
কারণ তার একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, সে হেল্প করছে। মোস্ট পসিবলি সেই খাতাটা তখন দেবে। নেক্সট থিং ইজ ডোর ইন দ্য ফেস। এখানে ফুট ইন দ্য ডোরে যেটা হচ্ছিল তার ঠিক অপোজিটটা হবে। প্রথমে একটা লার্জ রিকোয়েস্ট রাখা হবে, আর সে জানবে যে এই লার্জ এত বড় রিকোয়েস্টটা তো মানবে না, তার অ্যাকচুয়ালি মোটিভ কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট মানানোর। সে তার আগে লার্জ রিকোয়েস্ট রাখছে। তো এটা কিরকম ভাবে এক্সাম্পল দেওয়া যায়, আমরা যখন স্ট্রিট শপিং করতে যাই তখন যে ধরো একটা জামা, সেটা তোমার পছন্দ হোক, দোকানদারকে বললে দোকানদার সেটার দাম বললো 1000 টাকা। যে বাপরে এত টাকা! তখন দোকানদার হয়তো বললো যে ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য আমি কমিয়ে দেবো, বলে সে তখন ওই 1000 টাকার জিনিসটা 500 টাকায় আনবে। তখন হয়তো সে মনে করবে যে বাবা, 1000 টাকার জিনিস 500 টাকায় পেয়ে যাচ্ছি, এটা তো অনেক কম দামে, এটাকে তখন নিয়ে নিই। অথচ হয়তো সেই প্রোডাক্টটার দাম 500 টাকাও নয়, সেই জামাটার দাম 500 টাকাও নয়। নর্মালি আমরা একটা জামা কিনতে গেলে কিরকম দাম হয় একটা শার্ট কিনতে গেলে, কিন্তু সেটাই যখন ব্র্যান্ডে কিনতে যাবে তখন সেটার দাম হয়ে যাবে 2000-3000-এর নিচে নেই। এবার সেই ব্র্যান্ড যখন সেটাকে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকায় বেচবে, সেটা 1000 টাকা বা 1500 টাকায় বেচবে, তখন তোমার মনে হবে বাহ, দারুণ ডিল তো, আমি 2500 টাকার শার্ট 1500 টাকায় নিয়ে চলে এলাম। অথচ সেই কোয়ালিটির জামা অ্যাকচুয়ালি যে কস্ট হয় সেটা হচ্ছে 500 টাকা। বুঝতে পারলাম? এটা হচ্ছে ডোর ইন দ্য ফেস টেকনিক। তারপর আসছে লো বল টেকনিক। আচ্ছা, তোমরা এরকম কখনো ফেস করেছো? কম্পিউটার কিনতে গিয়ে বা গাড়ি কিনতে গিয়ে প্রথমে সেই প্রোডাক্টটার দাম একরকম দেখায়, সমস্ত ফিচার্স টিচার্স সমস্ত কিছু তোমাকে এক্সপ্লেন করলো, তুমি একটা ইমোশনাল কানেকশন ফিল করো, মানে এটা আমাকে ইউজ করতে কিরকম দেখাচ্ছে। গাড়ির ক্ষেত্রেই যদি বলি, আর এই গাড়িটা চালিয়ে আমি যাচ্ছি, ইমাজিন করতে শুরু করো সেই প্রোডাক্টের সাথে। যখন তুমি সবকিছু ঠিক করে ফেললে, সেই মোমেন্টে এবার আস্তে আস্তে কয়েকটা জিনিস ওরা রিভিল করতে থাকলো, যে এটার সাথে এই কস্টটা অ্যাডেড আছে। ধরো এই গাড়িটার দাম 1,00,000 টাকা, এবার কস্টটা অ্যাড করে হয়তো 1,10,20 এরকম কিছু একটা অ্যামাউন্ট হয়ে গেল। তো 10-20 জন্য হয়তো তুমি ওই ডিলটা ক্যান্সেল করবে না। এটা হচ্ছে লো বল টেকনিক। দেন দ্যাটস নট অল। যেখানে একটা অফার প্রেজেন্ট করা হলো, আর এত র্যাপিডলি তার বেনিফিট গুলো এক 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 করে বলতে থাকা হলো যে সামনের মানুষটা সময় পেল না না বলার, যতক্ষণ না তাকে ইমপ্রেস করা গেল যে এটাতে এটা অফার আছে, ওটা অফার আছে। একটাতে গিয়ে সেই সামনের ব্যক্তিটা বলবে আচ্ছা আচ্ছা এটা রয়েছে, তারপরে গিয়ে সে যখন ইন্টারেস্ট শো করবে, ব্যাস। সো এটা হচ্ছে দ্যাটস নট অল টেকনিক। গেট সামওয়ান টু লাইক ইউ বিফোর আস্কিং দেম ফর সামথিং। এটা কিভাবে কাজ করে? ধরো তোমার হ্যান্ডরাইটিং খুব সুন্দর, তোমার ক্লাসমেট তোমাকে এসে বলছে যে বাহ, তোর হ্যান্ডরাইটিংটা তো খুব সুন্দর, তোমাকে কমপ্লিমেন্ট দিল, তুমি খুব ভালো ফিল করলে। তারপরে একদিন সে এসে বলছে আচ্ছা, তোমার হ্যান্ডরাইটিংটা তো খুবই সুন্দর, আমার প্রজেক্ট রয়েছে, ফ্রন্ট পেজটা খুব সুন্দর করে করতে হবে, আমার সেরকম হ্যান্ডরাইটিং নয়, তুমি একটু করে দেবে? তখন স্বাভাবিকভাবে রাজি হয়েই যায়। প্লেইং হার্ড টু গেট, এটা আর কিছুই না, স্পার্সিটি যেটা বললাম, সেম থিং, পুরো আইডিয়া ওটাই, ফিয়ার অফ মিসিং আউট। সো বিফোর এন্ড একবার সামারাইজ করে দিই। সোশ্যাল সাইকোলজিতে আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্স করছি, যেখানে কনফর্মিটি, কমপ্লায়েন্স আর ওবিডিয়েন্স রয়েছে। কমপ্লায়েন্স নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সেটা যারা দেখোনি তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারো, আমি ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। আর নেক্সট হচ্ছে কমপ্লায়েন্স, এটার উপর আজকে ভিডিওটা বানিয়েছি। আই হোপ এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। তোমরা এরকম যদি সাইকোলজি রিলেটেড ভিডিওস দেখতে চাও, বাংলা লেকচার উইথ ইংলিশ পিপিটি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা জানিও তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাইছো। Till then, bye. See you in the next video.